কিন্তু এই যে 33% যে ভোট সংখ্যালঘুদের ভোট, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর নিজের দখলে রেখেছেন। এবং আমরা দেখেছিলাম যখন বামফ্রন্ট ছিল তখন এই বামফ্রন্টের সঙ্গেও ছিল এই 33% সংখ্যালঘু ভোট। এইখানে কি কোথাও একটা আঘাত পড়লো বলে মনে করছো? দেখো, এই আঘাতটা পড়েছে আমি বলবো বিজেপির ক্ষেত্রে, কারণ তারা যেভাবে সরাসরি বলছে যে আমাদের চাই না এই 30% ভোট, আমাদের দরকার নেই, আমরা 70% ভোট চাই, এইটাতে বিজেপির আঘাতটা পড়েছে বলে আমার মনে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখো মুয়াজ্জিম ভাতা করেছেন, তিনি ইমাম ভাতা করেছেন, আবার এদিকে ব্রাহ্মণদেরও একটা ভাতার ব্যবস্থা করেছেন। সংখ্যালঘু ভোট খুব একটা হাতছাড়া হবে না, এফেক্টেড হবে। আমি তোমাকে বলছি, ফুরফুরা শরীফে কিছু ভোট হাতছাড়া হতে পারে, ভাঙড়ে কিছু ভোট হাতছাড়া হতে পারে, কারণ যদি নির্বাচনের আগে আইএসএফ নমনীয় মনোভাব না দেখায় তৃণমূলের প্রতি, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ভোট হলেও কমবে। কারণ তুমি জানো আইএসএফ এর নির্দিষ্ট একটা ভোট আছে, একজন মাত্র বিধায়ক রয়েছে নওশাদ সিদ্দিকী, বারবার বলছে আমার যদি দুটো এমপি থাকতো আমি দেখিয়ে দিতাম আন্দোলন কাকে বলে। তিনি দুটো এমপি না নিয়েও একা একজন বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু যে র্যালি করে দেখিয়ে দিলেন, তুমি দেখেছো পরশুদিন উত্তপ্ত হয়ে উঠলো ভাঙড় বাসন্তীতে। কেন হলো? সেখানে আইএসএফ এর সমর্থকরা আসছিল শিয়ালদা থেকে রামলীলা ময়দান পর্যন্ত একটা মিছিল করবে, পুলিশ আটকে দিল। সেখানে আমরা দেখলাম পুলিশের সঙ্গে তাদের একটা খণ্ড যুদ্ধের একটা অংশ দেখলাম, পুলিশ লাঠি উঁচিয়ে যাচ্ছে, তারাও জঙ্গলের মধ্যে পড়ে যাচ্ছে, পুলিশের হাতে মার খাচ্ছে। এটা নিয়ে কিন্তু এখনো নীরব রয়েছে আইএসএফ। কিন্তু আজকের এই বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, প্রথম বার্তা কি? 1 নম্বর বার্তা কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করে দেওয়া হলো তোমার স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টি করতে চাইছে। 2 নম্বর হচ্ছে অমিত শাহকে নাম না করে সরাসরি বলল তুমি কালিদাস, প্রধানমন্ত্রী না থাকলে তুমি হামাগুড়ি দেবে, প্রধানমন্ত্রী আছে তুমি যে গাছে বসে আছো সে গাছেরই তুমি ডাল কাটছো। 3 নম্বর জবাব চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি বলছো একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে যে বিএসএফ রয়েছে বর্ডারে আর ঢুকছে বাংলাদেশিরা, তোমাকে উত্তর দিতে হবে কি করে বিএসএফ অ্যালাউ করলো। এই 3টে প্রশ্ন করে মমতা বন্দ্যোপাধ্যায় একদম জলের মতো স্পষ্ট করে দিল যে রাজ্যের পক্ষে কোনো দায় নেই। এবং আরেকটা কথায় ছেড়ে আসা কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে জায়গায় ঘটনা ঘটেছে সেটা তৃণমূল সাংসদের এলাকা নয়, ওটা কংগ্রেসের একটি লোকসভার এলাকা, অর্থাৎ মালদার কংগ্রেস সাংসদের সেই এলাকায় হয়েছে। কোথায় তিনি? সব দোষ তৃণমূলের উপরে আসবে, অথচ কংগ্রেসের যে সাংসদ যার এলাকায় হয়েছে তিনি কোনো বিবৃতি বা কিছু বলবেন না। তোমাকে বলি তিনি গনি খান চৌধুরী পরিবারের একজন মানুষ, সেখানে তিনি একটাই সাংসদ পেয়েছিল গনি খান চৌধুরী পরিবার থেকে, তিনি কংগ্রেসের ভোটে জিতেছিলেন এবং সাধারণ মানুষের ভোটে জিতেছিলেন, তিনি মালদায় থাকেন। কোতোয়ালি বাড়িতে কিছুক্ষণ আগে দেখলাম তিনি একটা বিবৃতিও দিচ্ছেন, অশান্তি নয় শান্তি চাই, স্বাভাবিক একটা বিবৃতি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব সুচতুর কৌশলে তিনি বললেন ওই চত্বরটা তৃণমূলের সংসদ এলাকার মধ্যে পড়ে না। এবং তিনি এটাও বলেছেন 2 জন এমএলএর বাড়ি ভাঙচুর হয়েছে, কয়েকজন কাউন্সিলরের গাড়ি ভাঙচুর হয়েছে, যে তাদের তৃণমূলের ওপর আঘাতটা এসে পড়তো না যদি এটা তৃণমূল করতো। তৃণমূল করলে আঘাত এসে পড়তো না। আর ফারাক্কার যিনি বিধায়ক আছেন মনিরুল ইসলাম, তার বাড়ি ভাঙচুর হয়েছে এবং সেখানকার সাংসদ তিনি থানায় গিয়ে শান্তি বৈঠকের জন্য গিয়েছেন। কোথায় কংগ্রেসের সেই সাংসদ যার এলাকায় হয়েছে? এই কথাগুলি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে স্পষ্ট করলেন যে তৃণমূলের কোনো দায় নেই, তৃণমূল শান্তির জন্য এসছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তাই তার কাছে একটা দায় রয়েছে। তিনি পটপট ঘোষণা করে দিয়ে গেলেন 10 লাখ টাকা করে দেওয়া হবে, বাংলা আবাস যোজনা থেকে বাড়ি দেওয়া হবে, ওদিকে যারা দোকানপাট ভেঙেছে তাদেরকে দোকানটা সাজিয়ে দেওয়া হবে। তিনি কিন্তু কোনো দায় না, তিনি প্রমাণ করে দিয়ে গেলেন যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অপদার্থতার কথা, ব্যর্থতার কথা। আর অন্যদিকে কংগ্রেসের যিনি সাংসদ রয়েছেন তিনি কেন ঘর থেকে বেরোচ্ছেন না, তিনি কেন বলছেন না, তিনি কেন মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন না, তিনি কেন স্পষ্ট ব্যাখ্যা বার্তা দিচ্ছেন না, কেন তৃণমূলকে দিতে হচ্ছে? যদি মমতা বন্দ্যোপাধ্যায় শেষে বলেই দিলেন যেহেতু আমি মুখ্যমন্ত্রী সে কারণে আমাকে বলতে হচ্ছে, আমরা চাই ঐক্যের সঙ্গে কাজ করতে। স্পষ্টত তোমার মনে আছে, দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের 15 মিনিটের মাথায় এক জায়গায় বলছেন আমি কোনো উস্কানিমূলক মন্তব্য করার জন্য এখানে আসিনি। একদম শুরুতেই বলেছেন যে আমি কোনো রকম উস্কানিমূলক মন্তব্যের জন্য এখানে আসিনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন আজকে এখানে আমাকে বলতে গেলে পরে এমন কিছু বক্তব্য বলতে হতে পারে সংখ্যালঘুদের কথা মনে করে, যেখানে মনে হতে পারে আমি উস্কানি দিচ্ছি, কিন্তু না, তিনি কোনো উস্কানি দেননি। একদম এইখান থেকে কৌশলটা তিনি তো আজকে সংখ্যালঘু মুয়াজ্জিম তাদেরকে নিয়ে আজকে বক্তব্য রাখলেন ইমামদের নিয়ে, কিন্তু হিন্দু ভোট ব্যাংকটা কি ধরে রাখতে পারলেন? হিন্দু ভোট ব্যাংকটা কিন্তু তার একদম করায়ত্ত রয়েছে, আমি তোমাকে বলে দিচ্ছি হিন্দু ভোট ব্যাংকটা কিভাবে এখনো তার হাতের মধ্যে রয়েছে। সেই লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সে তো আছে, এই প্রকল্পগুলো দিয়ে সেটা তো আছেই। তুমি দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে সঙ্গে যারা যোগাযোগ করেছেন তারা জানেন এই যে দিদিকে বলো, এই দিদিকে বলো কর্মসূচিতে প্রচুর একটা লিস্ট তৈরি হয়েছে
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে এ রাজ্যে 97টি সামাজিক প্রকল্প চলছে। তার মধ্যে তুমি যেটা বললে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, মুয়াজ্জিম ভাতা, ইমাম ভাতা, ব্রাহ্মণ ভাতা, যেগুলো তোমরা বলছো, এর মধ্যে সমব্যথীও আছে, হিন্দু সৎকারের জন্য, মুসলিম সব কিছু তিনি করেছেন। কেন তিনি হিন্দু ভোট হারাবেন না সেটা স্পষ্টতই বলা দরকার। এই কারণে দেখো, যে দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি তৈরি করেছেন, এসব একটা তৈরি করা হচ্ছে, এখান থেকে কিছু ভোট তার থাকবে না। এটা অতীতেও ছিল, বামফ্রন্টের সময়ও ছিল। কিন্তু যে বিষয়টা বারবার বলতে হয় সেটা হচ্ছে, দেখো, অতীতের মুখ্যমন্ত্রীদের আমরা দেখেছি খুব কড়া হাতে দমন করতে। জ্যোতি বসু বলতেন, তখন আমরা ছাত্র শুনেছি, জ্যোতি বসু বলতেন মাথা ভেঙে গুড়িয়ে দেব। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন সরাসরি মাথায় গুলি করো যারা দাঙ্গা করতে আসবে। দুজনেই বলতেন দাঙ্গা করতে যারা আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইসব শব্দ কিছু বলছেন না। তিনি বলছেন আমি শান্তি চাই, শান্তির পক্ষে বার্তা। তিনি হিন্দুদের জন্যে দুর্গা পুজো, সরস্বতী পুজো, সব জায়গাতে যে ক্লাব কালচার, আমি ঠিক এই ক্লাবকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া, দুর্গা পুজোর পরে যে কার্নিভাল, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি বলতে পারি হিন্দু ভোট কিন্তু হাতছাড়া করছেন না। এই কারণেই তুমি দেখো, পাহাড় থেকে সাগর সব জায়গাতে কিন্তু ক্লাব রয়েছে। ক্লাব কিন্তু যদি তৃণমূল অধ্যুষিত হয়, সেই ক্লাবগুলি কিন্তু ভোটের সময় সব মানুষকে একত্রিত করে, তারা কিন্তু বকলমে করে। এবং সিংহভাগ ক্ষেত্রে দেখা যায় এই ক্লাবগুলোকে টাকা দেওয়ার মাধ্যমে যেটা হচ্ছে, তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্লাবগুলোর মধ্যে একটা ক্ষমতার দখল দেখা যাচ্ছে। ঠিক সেখান থেকেই হিন্দু এবং মুসলিম ভোট, উভয় ভোটকে তিনি নিশ্চিন্ত করার জন্যে ক্লাবগুলোকে সন্তুষ্ট করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে 30% ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অপরদিকে হিন্দুদের ভোটও কিন্তু থাকবে। কিছু ভোট এদিক ওদিক হবে, বামেরা কিছু ভোট পেতে পারে, কংগ্রেস কিছু ভোট পেতে পারে, বিজেপি তো পাবেই, মমতা বন্দ্যোপাধ্যায়ও পাবে। আজকে যদি দেশে ভোট হয়, এই মুহূর্তে যদি রাজ্যে ভোট হয়, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আশানুরূপ ফলই করবেন। এবং যেটা বিধানসভা নির্বাচন আছে 2026-এ, সেখানে তাহলে এতটা আজকে উত্তেজিত কেন দেখালো? তার বডি ল্যাঙ্গুয়েজে এতটা উত্তেজনা কেন দেখালো? তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে তাকে বেকায়দায় ফেলার জন্য কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করছে। তাকে বেকায়দায় ফেলার জন্য মানে পশ্চিমবঙ্গের সরকারকে বেকায়দায় ফেলার জন্য, কালিমালিপ্ত করার জন্য কেন্দ্রীয় সরকার একটা ষড়যন্ত্র করছে। এটাকে মাথায় রেখেই তিনি কিন্তু আজকে এতটা উত্তেজিত এবং সরাসরি কালিদাস, অমিত শাহকে কটাক্ষ করে কালিদাস বললেন। প্রধানমন্ত্রীকে তিনি যথেষ্ট সম্মানের সঙ্গে বললেন যে আমি আপনার কাছে অভিযোগ জানাচ্ছি। এবং শুধু তাই নয়, আজকে প্রত্যেকটি ধর্মগুরুকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলেন যে আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন, প্রেসিডেন্টের সাথে কথা বলুন, রাষ্ট্রপতির সাথে কথা বলুন। প্রধানমন্ত্রীর কাছে আপনারা জানতে চান কেন এরকম হচ্ছে, কী কারণে হচ্ছে, রাষ্ট্রপতির কাছে জানতে চান। এবং সেখানে কিন্তু একবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললেন না, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রক এই দুজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এবং উপস্থিত মানুষকে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে গোটা রাজ্যের এবং দেশের মানুষকে তিনি বার্তা দিলেন এই অশান্তির দায় কেন্দ্রীয় সরকারের, স্বরাষ্ট্র দপ্তরের, স্বরাষ্ট্র মন্ত্রকের, স্বরাষ্ট্রমন্ত্রীর।